একজোড়া আগুন পাখি। তুষকন্যা। পর্ব 29। কেনিথ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই পাভেলের সম্মুখীন হল। সে কানে ইয়ারপড গুজে ফোন স্ক্রোল করে যাচ্ছে। কিন্তু কেনিথের উপস্থিতি টের পেতেই একদম লাফিয়ে সে তার কাজকর্মে বিরতি টানে। ওর লাফানোতে কেনিথ নিজেই কিছুটা চমকে যায়। বিরক্তিতে কপাল কুঁচকে বলে, কি রে, এভাবে বাদরের মতো লাফাচ্ছিস কেন? পাভেল কেনিথের কথায় পাত্তা না দিয়ে উল্টো ভ্রু উঁচিয়ে নানান সব আকার ইঙ্গিত করে, যার পুরোটাই কেনিথের মাথার উপর দিয়ে যায়। একই সঙ্গে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলে, কি হয়েছে তো? কোনো সমস্যা? নয়তো এমন করছিস কেন? এবার পাভেল কিছুটা বিরক্ত হলেও মুচকি হেসে চাপা স্বরে বলে, তুমি যে এত ফাস্ট তা তো আমি কল্পনাতেও ভাবিনি। এবার গিয়ে কেনিথ ওর অভিব্যক্তি স্পষ্ট বুঝতে পারে। সে নিজেও ঠোঁটের কোনায় বুড়ো আঙুল ঘষে কিঞ্চিত তির্যক বাঁকা হাসে। অতঃপর পাভেলের কাছে এসে ওর পাশেই দুহাতে ছড়িয়ে সোফায় বসে পড়ে। এবার আশা করি সব ঠিকঠাক? কেনিথ কিঞ্চিত চোখ কুঁচকে বলে, হুম, বলাই যায়। যাক, এত কষ্ট তবে সার্থক হলো। পাভেলের হাস্যোজ্জ্বল কথা শুনে কেনিথের কপাল কুঁচকে যায়। কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠে, বুঝলাম না। কষ্ট করলাম আমি আর তুই? এমন ভাবে বলছিস যেন সব কষ্ট তুই করেছিস। কেনিথের কথা শুনে পাভেল কিঞ্চিত ঢোক গিলে বলে ওঠে, না, আমি তা বলিনি, কিন্তু আমিও তো যথেষ্ট কষ্ট করেছি। পারলে তোমার চেয়ে বেশি। বাহ, কাল 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালাম আমি, সেই উছিলায় বউদের সাথে। হ্যাঁ হ্যাঁ, বলো ব্রো, তারপর? দেব এক কানের নিচে অসভ্য। কেনিথের হঠাৎ থেমে গিয়ে হুঁশ ফিরে আসতেই পাভেল পুরো অট্টহাসিতে মেতে ওঠে। কেনিথ ওর কাজকর্মে বিরক্ত হয়ে চোখমুখ কুঁচকে বসে থাকে। এরই মাঝে পাভেল আবার ওর কাছে কিছুটা এগিয়ে এসে বলে উঠল, ওই হই। কেনিথ কপাল কুঁচকে বলল, আবার কি হলো? পাভেল কিছু না বলে দ্রুত নিজের ফোনটা দিয়ে কেনিথের ঠোঁটের একটা ছবি তুলে নেয়। অতঃপর তা কেনিথের সামনে এগিয়ে দিতেই কেনিথ কপাল কুঁচকে ফোনটা নিয়ে ছবিটা দেখতে থাকে। নিমিষেই তার কুঁচকে যাওয়া কপালের ভাঁজ মিলিয়ে যায়। একই সঙ্গে ফুটে ওঠে ঠোঁটের কোনায় কিঞ্চিত তির্যক হাসি। আনা কিচেনে প্রচণ্ড তোড়জোড় নিয়ে রান্নার কাজ করছে। আশেপাশে কি হচ্ছে কোনো দিকেই তার হুঁশ নেই। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে। এরই মাঝে কেনিথ প্রচণ্ড সাবধানে কিচেনে ঢুকে পড়ে। আলগোছে সাবধানতার সাথে দরজাটা লক করে দেয়। মৃদু পায়ে আনায়ার পেছনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর কাজকর্ম দেখতে থাকে। এদিকে আনা ডিম পোচের জন্য ফ্রিপ্যানে ডিম ভেঙে দিয়ে সবজি কাটাকাটিতে লেগে পড়েছে। এদিকে যে কেনিথ তার পেছনে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে সেদিকে তার কোনো হুঁশই নেই। কেনিথ আশপাশে তাকিয়ে দেখল রান্নাঘরটা নিত্যন্তই ছোট। কেনিথ সবকিছু চোখ ছোট ছোট করে পরখ করে দেখতে লাগল। এরই মাঝে আনা নড়াচড়া করতে গিয়ে আচমকা কারো সাথে ধাক্কা লাগায় চমকে উঠল। আনা বিস্ময় পেছনে ফিরে তাকানোর পূর্বেই কেনিথ ওর কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আনায়ার কাঁধের উপর আলতোভাবে নিজের চোয়াল রাখে। ততক্ষণে আনা পুরো জমে গিয়েছে। কিঞ্চিত ঢোক গিয়ে খানিকটা কড়া স্বরে বলল, আপনি এখানে কি করছেন? কেনিথ ইনোসেন্ট মুখ বানিয়ে বাচ্চাদের মতো করে বলে, তারা একটা বর্ষর পোকা, দেখ আমার কি অবস্থা করছে। কেনিথের কথা শোনামাত্রই আনা উদ্বিগ্ন হয়ে পেছনে ফিরে তাকায়। কেনিথের মুখোমুখি হতেই বলে ওঠে, কি হয়েছে? কেমন পোকা? কোথায়? আনায়ার কথা শেষ হবার পূর্বেই কেনিথ নিজের ঠোঁট দেখিয়ে বলে, এই দেখ, দেখেছিস কিভাবে কামড়েছে আমায়? কেনিথের ঠোঁটের দিকে তাকাতেই আনায়ার চোখমুখ শুকিয়ে যায়। অনেকটা ইতস্ততবোধ করতে থাকে। কিঞ্চিত ঢোক গিলে কেনিথের কাছ থেকে দূরে সরতে চায়। কিন্তু কেনিথ এমনভাবে তার সমানে দাঁড়িয়ে রয়েছে যে সামান্য এদিক ওদিক যাবারও সুযোগ নেই। ঠিক তৎক্ষণাৎ আনায়ার ভাবগতিক বুঝতে পেরে কেনিথ আনায়ার কোমর শক্ত করে চেপে ধরে তাকের উপর বসিয়ে দেয়। অতঃপর নিজের দুহাতে আনায়ার দুপাশে রেখে খানিকটা আনায়ার দিকে ঝুঁকে বলে ওঠে, এই পোকার কি করা উচিত বলতো? আনা কিছু বলে না, বরং চুপচাপ বসে থাকে। কেনিথের নজর থেকে নিজেকে লুকানোর চেষ্টা করে। কেনিথ তা বোঝামাত্রই কিঞ্চিত মুচকি হাসে। আর আনায়াকে কিছু বলার সুযোগ না দিয়েই তৎক্ষণাৎ আনায়ার ঠোঁট আঁকড়ে ধরে। একদম নিজের মতোই ক্ষত তৈরি না হওয়া পর্যন্ত কেনিথ আনায়াকে ছাড়ে না। আনা নিজেকে কেনিথ হতে ছাড়ানোর চেষ্টায় আশেপাশে হাত ছোটাছুটি করতে নিলে 2-1টা বাসন চামচ ফ্লোরে পড়ে যায়। নিমিষেই ঝনঝন শব্দে চারপাশ ছেয়ে যায়। তবুও কেনিথের ছাড়বার নাম নেই। যতক্ষণ না নিজের স্বাদ মেটে ততক্ষণ সে আনায়াকে নিজের সাথে আঁকড়ে রাখে। আর ছেড়ে দেওয়ামাত্রই আনা চোখ রাঙিয়ে তাকাতেই কেনিথ মুচকি হেসে বলে, এবার ঠিক আছে, সমান সমান, একদম পারফেক্ট। একই সময় কেনিথ ফোন বেজে উঠতেই কেনিথ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। আর তার বিরক্তি আরও বেড়ে যায় যখন সে দেখে পাভেল তাকে ফোন করেছে। কেনিথ ফোন রিসিভ করতেই রাগান্বিত স্বরে বলে ওঠে, ফোন কেন দিয়েছিস? কোথায় তুই? ব্রো, ওটা রান্নাঘর। যে কাহিনী চালাচ্ছ ভেতরে বাহির থেকে তো সবই শোনা যাচ্ছে।
লা অসভ্য, তুই এটার জন্য ফোন দিয়েছিস আমায়? এদিকে আনা কেনিথের কথার ফাঁকে সরে যেতে নিলে কেনিথ ওকে আটকে নিজের সাথে ধরে রাখে। আনা কিছু বলতে গেলে কেনিথ ওর মুখ চেপে উল্টো ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এদিকে পাভেল হাসতে হাসতে মশকরা করে বলে, আমার উপরও তো একটু দয়া মা করতে পারো। সিঙ্গেল মানুষ আমি, তার উপর এভাবে আমাকে বসিয়ে। তোকে বসে থাকতে কে বলেছে? বের হয়ে রাস্তায় চলে যা, প্রয়োজনে মরে যা তবুও। কেনিথের কথার মাঝেই এক অদ্ভুত গন্ধে তার চোখমুখ কুঁচকে আসে। ওদিক থেকে পাভেল জিজ্ঞেস করে, ব্রো কিচেন থেকে কেমন পোড়া পোড়া গন্ধ আসছে। কেনিথ কপাল কুঁচকে আশেপাশে তাকায়। এদিকে আনা অনবরত চেঁচিয়েই যাচ্ছে, অথচ কেনিথ এমনভাবে মুখ চেপে রেখেছে যে কিছু বলার মতোও সাধ্য নেই তার। তবে যেই না কেনিথের নজর চুলোর দিকে গিয়েছে অমনিই তার হাত থেকে ফোনটা খসে নিজে পড়ে যায়। আকস্মিক হাত ঢিলে হয়ে যাওয়ায় আনা নিজেকে ছাড়িয়ে চুলোর কাছে যায়। ফ্রাইপ্যানের ডিম পুড়ে কালো কুচকুচে কয়লা মতো হয়ে ধোঁয়া ছড়িয়ে গিয়েছে। আর একটু হলে আগুন ধরে যেত। আনা কোনোমতে ফ্রাইপ্যানটা তুলে নিয়ে পানিতে চুবিয়ে দেয়। কোনোমতে এই ব্যাপারটা সামলে নিতে না নিতেই কেনিথ ইতস্ততভাবে আনায়ার দিকে সাহায্যের জন্য এগিয়ে এলে আনা তীব্রক্ষী পতার সাথে চোখ রাঙিয়ে বলল, বাঁচতে যদি চান তবে বেরিয়ে যান এখান থেকে, নয়তো আজ আমার চেয়ে আর খারাপ হবে না। বিকেলের শেষভাগে চারজনে মিলে হাঁটতে বেরিয়েছে। সকালের ঘটনার পর আনা পারলে তখনই দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। কোনোমতে ওর রাগকে সামলে নিয়ে কেনিথ আর পাভেল এতটা বেলা ওই বাড়িতে স্থায়ী হতে পেরেছে। তবে আনায়ার খিটখিটে মেজাজ এখনও ঠিক হয়নি। আপাতত কোলাহলপূর্ণ পার্কের একটা ব্রেঞ্চে আনা চুপচাপ বসে রয়েছে। তার পাশেই একটা কোন আইসক্রিম হাতে কেনিথ চুপচাপ বসে রয়েছে। দুজনের মাঝেও দূরত্বটাও যথেষ্ট। আনায়ার পরনে অফ হোয়াইট কালারের ট্রেঞ্চকোট, চুলগুলো মেসিবান করে বাঁধা। ওদিকে কেনিথের পরনেও কালো রঙের ওভারকোট। চোখে মুখ দ্বিধাদ্বন্দ্বে উদ্বিগ্ন। এমনিতেই আনায়ার মেজাজ ঠিক হয়নি, ওদিকে আবার সে যা বলতে চাইছে আদৌ আনা তা মানবে কিনা তাও বুঝতে পারছে না। ওদিকে আবার কেনিথ পাভেলকে বলে ইনায়াকে দূরে পাঠিয়ে দিয়েছে। ইনা চুপচাপ আইসক্রিম খাচ্ছে আর ওর পাশাপাশি পাভেল কখনো বকবক করছে তো কখনো ইনায়ার এমন চুপচাপ থাকতে দেখে নিজেই বিরক্ত হচ্ছে। আবার কখনো একটা আইসক্রিম ফুরিয়ে যেতেই অন্য আইসক্রিম এনে খেতে শুরু করছে। এদিকে আনা চুপচাপ পার্কের মানুষজনের আনাগোনা দেখছে, অথচ তার পাশে বসে থাকা মানুষটাকে নিয়ে যেন তার কোনো আগ্রহই নেই। এভাবেই দুজনের মাঝের পিনপতন নির্বতায় অনেকটা সময় পেরিয়ে যায়। কেনিথের হাতে থাকা আইসক্রিমটাও গলতে শুরু করে। কেনিথ এবার খানিকটা অস্থির হয়ে ওঠে। আনায়ার উদ্দেশ্য কিছুটা করুণ স্বরে বলে, আনা। আনা শুরুতে কোনো জবাব দেয় না। কেনিথ আবারও বলে, তারা শুনছিস? জি বলুন। আনা স্তব্ধ কণ্ঠের জবাবে কেনিথ মুচকি হাসে। আনায়ার দিকে খানিকটা এগিয়ে বসে, আইসক্রিম ঠান্ডা হয়ে? না সরি, গলে যাচ্ছে, খেয়ে নে প্লিজ। আনা কেনিথের দিকে না তাকিয়েই জবাব দেয়, খাবো না আমি। আনায়ার কথায় কেনিথ তেমন পাত্তা দেয় না। আইসক্রিমটা আনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, প্লিজ। আনা কিছু না বলে কেনিথের দিকে মুখ ফিরিয়ে কিঞ্চিত দীর্ঘ শ্বাস ফেলে। আর তৎক্ষণাৎ কেনিথ মুচকি হেসে ওর মুখের কাছে আইসক্রিমটা এগিয়ে দেয়। আনা আইসক্রিম হাতে নিয়ে খেতে শুরু করে। একই মুহূর্তে কেনিথ কিছুটা ইতস্ততভাবে বলে, ওই শুন, একটা কথা বলার ছিল। বলতে থাকুন, আমি শুনছি। কেনিথ আনায়ার দিকে মুখ উঁচিয়ে তাকায়। খানিকটা ভারী শ্বাস ফেলে ব্রেঞ্চে দু হাত দুপাশে ছড়িয়ে দেয়। এক হাত আনায়ার পিঠের পেছনে রেখে ওকে কিছুটা নিজের কাছে টানে। অথচ তার চাহনি দূর আকাশের পানে। মালদ্বীপে যেতে হবে। আনা কেনিথের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, জান না করেছে কে? আমি একা নয়, তোকেও যেতে হবে। হঠাৎ মালদ্বীপে? তাও আমি? কোনো জরুরি? আরেহ না, ট্যুরে যাব আমরা সবাই। আমরা চারজন। আনা কেনিথের দিকে পিটপিট করে তাকায়। কেনিথ কিঞ্চিত ঢোক গিলে ওর ওদিকে চেয়ে থাকে। আনা কিছু একটা ভেবে নিয়ে বলে, ঠিক আছে। আনায়ার সম্মতিতে কেনিথ যেন আকাশের চাঁদ পেয়ে গিয়েছে। বিস্তৃত মুচকি হেসে একদম আনায়ার গা ঘেঁষে বসে। টুপ করে আনায়ার গালে চুমু খেতেই আনা পুরো থতমত খেয়ে যায়। থ্যাংক ইউ বউ। এই বলেই কেনিথ আনায়ার আইসক্রিম থেকে খানিকটা খেয়ে প্রশান্তির শ্বাস ফেলে। আর আনা বসে বসে শুধু ওর কাজকর্ম দেখে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নেপচুনের কুয়াশাচ্ছন্ন শীতল ভৌতিক এক উপত্যকায় চুপচাপ বসে রয়েছে আনা। পরনে তার বিয়ের শাড়ি, মাথায় ফুল, গায়ে অলংকার, এছাড়াও চারপাশে ফুল দিয়ে সাজানো বাসরঘরের ন্যায় কিছু একটা। তবে সবকিছুই কেমন অদ্ভুত। আনা চোখ পিটপিট করে চারপাশটা দেখে। তার কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আশেপাশে নীলচে কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। আনায়ার মাথায় ঢুকছে না এটা কেমন জায়গা। আবার আকাশ থেকে অদ্ভুত এক পদার্থের বৃষ্টিও হচ্ছে। আনা হাত বাড়িয়ে দিতেই কিছু চকচকে পদার্থ তার হাতে পড়ে যায়।
সে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে এগুলো কি নিমিষেই তার চোখমুখ বিস্ময় ছানাবড়া হয়ে যায়। এগুলো তো সব হীরের কণা। এরই মাঝে হঠাৎই তার চোখ পড়ে দূরে একটা পাথরের ঢিবির উপর। সেখানে কেউ বসে রয়েছে, তবে আনা তার মুখ স্পষ্ট দেখতে পারছে না। আনা চোখ পিটপিট করে শুধু তাকিয়ে দেখতে থাকে। লোকটির হাতে একটা গিটারও রয়েছে, আর শুধু সেই বাজনার ধ্বনি ধীরে ধীরে ভেসে আসছে বাতাসে। আনায়ার বুকের মাঝে কেমন একটা অজানা অনুভূতি জন্ম নেয়। সে কাপা কাপা চোখে চারপাশ দেখে। সব কিছু যেন বাস্তব আবার অবাস্তব। তুই অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, পূর্ণিমায় জোছনা। এরই মাঝে সেই ব্যক্তিটি গান গাইতে শুরু করে। আর আনা সেই কণ্ঠস্বরে ঠিকই বুঝে যায় যে লোকটিকে। এটা নিশ্চিত কেনিথ, আর কেউ নয়। আনা চিৎকার দিয়ে কেনিথকে ডাকে কিন্তু সে কোনো উত্তর দেয় না। কেনিথ এভাবে কিছু না বলে শুধু গান কেন গেয়ে যাচ্ছে তা আনা ঠিক বুঝতে পারে না। সে আবারও কেনিথকে জিজ্ঞেস করে, এই যে শুনছেন, আমরা এখানে কি করছি? কেনিথ নির্বিকারে জবাব দেয়, কেন তুই জানিস না? আজ আমাদের এখানে বাসর। কি বলছেন আপনি? হুঁশ আছে আপনার? কিসের বাসর? সে চোখ পিটপিট করে দুবার তাকায়। কেনিথের দিকে এগিয়ে যেতে নিলেই মুহূর্তেই চারপাশ পাল্টে যায়। এবার সে যেন মঙ্গল গ্রহে। লাল ধুলোময় চারপাশ, বিশাল বিশাল পাথরের স্তূপ। হঠাৎই দূরে কিছু নড়ছে। ভয়ঙ্কর অজানা কিছু প্রাণীর ছায়া ভেসে ওঠে। আনা চিৎকার করে ওঠে, পেছনে ফিরে দৌড়ায়। আবার সবকিছু নিমিষেই পাল্টে যায়। এবার তার মনে হয় সে যেন চাঁদে। ধূসর ধূলিময় পৃষ্ঠে সে একা দাঁড়িয়ে রয়েছে। চারদিকে ঝকমকে তারা, অনেকটা দূরে পৃথিবীকে ন্যায় কিছু একটা দেখা যাচ্ছে। এখানে কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। আনা অদ্ভুতভাবে চারপাশ দেখতে থাকে। নিজের দিকে তাকিয়ে দেখে সে উড়ছে, শূন্যেও ভাসছে। তার মাথা কাজ করছে না। নিমিষেই মাথায় দুটো বাড়ি দেয়। এরই মাঝে হঠাৎ পেছনে থেকে এক ছায়ামূর্তি এগিয়ে আসে। আনা তা স্পষ্ট অনুভব করে। তবে সে ঘুরে তাকানোর আগেই আবারও দৃশ্য পাল্টে যায়। এবার সে শনির বলয়ে। ঘন কালো মেঘে ছেয়ে আছে চারপাশ। শূন্যে ভেসে থাকা এক অদ্ভুত দুনিয়া। আতঙ্কে দম বন্ধ হয়ে আসছে তার। আনা বিরক্ত হয়ে প্রতিবার কেনিথকে খুঁজতে লাগল। কোথাও কেনিথকে দেখতে না পেয়ে তার মেজাজ বিগড়ে যায়। কিন্তু আচমকাই তার নজর পড়ে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা বিকটদর্শন এক প্রাণীর দিকে। প্রাণীটি হঠাৎই আনায়ার দিকে তেড়ে আসতে শুরু করে। আনায়ার বিস্ময় চোখ ছানাবড়া। গলা তার শুকিয়ে চৌচির। সে কোনো দিকে আর না ভেবে তেড়ে ফুরে দৌড়াতে লাগল। একই সাথে আতঙ্কে চেঁচিয়ে ওঠে, কেনিথের বাচ্চা কেনিথ, কোথায় আপনি? কিন্তু কোথাও কোনো সাড়া নেই। এক কথায় কেনিথ গায়েব। ঠিক সেই সময় শুরু হয় এক ভয়াবহ ঝড়। হাওয়ার তোড়ে সবকিছু গুলিয়ে মিশে যাচ্ছে। এই ঝড়ের মাঝে হঠাৎই শোনা যায় কেনিথের কণ্ঠস্বর, আনা, আমি এখানে। আনা চারপাশে তাকায়। কেনিথকে খোঁজে কিন্তু কোথাও নেই সে। হঠাৎ সে অনুভব করে তার শরীর ঝড়ের তোড়ে ভেসে যাচ্ছে। চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। আনা অনুভব করে তাকে ব্ল্যাক হোল সদৃশ্য কিছু টেনে নিচ্ছে। সে এবার চিৎকার করে ছটফট করতে থাকে। হুট করেই কান্না পাচ্ছে তার। ঘেমে অবস্থা নাজেহাল। একই সময় চারপাশ থেকে হঠাৎ পানি আসতে শুরু করে। ভয়ানক জলপ্রলয়ের মতো পানিতে সে ডুবে যেতে থাকে। শ্বাসরুদ্ধ দিশেহারা সে। আনায়ার এত জোরে চিৎকারের পর আবারও দূর থেকে শোনা যায় কেনিথের কণ্ঠ, আনা, কিসব শুরু করেছিস? এবার তো উঠে যা। হঠাৎই সে ঝাঁকুনি খেয়ে চমকে ওঠে। চোখ মেলতেই দেখে বাস্তবে সে বিছানায় শুয়ে আছে। তার মুখ, গলা, জামা সহ অনেকটা জায়গায় পানিতে ভিজে রয়েছে। কেনিথ তার পাশে বসে ভীষণ চিন্তিত মুখে তাকিয়ে আছে। হাতে তার পানির গ্লাস। ওদিকে তার সম্মুখে দাঁড়িয়ে থাকা পাভেলেরও একই অবস্থা। কিরে, তুই ঠিক আছিস? আনা প্রচণ্ড অবাক। হাঁপাতে হাঁপাতে উঠে বসে বিস্ময় চারপাশ দেখতে থাকে। এখন আর কোনো গ্রহ নেই, নেই কোনো ভয়াবহ প্রাণী। চারপাশই যেন এখন বাস্তবতায় ঘেরা। আনা ধীরে ধীরে ফিসফিস করে বলে, এটা কি স্বপ্ন ছিল? কেনিথ আনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, স্বপ্ন ছাড়া তো আর কিছু মনে হচ্ছে না। তোর খেয়াল আছে তুই এই স্বপ্নের চক্করে কতবার চিৎকার করেছিস? আনা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। ওদিক থেকে পাভেল এক গ্লাস পানি এনে দিয়ে জিজ্ঞেস করে, এমন কি স্বপ্ন দেখছিলেন আপনি? বাঘ ভাল্লুক টাইপের কিছু? আনা কিছুক্ষণ স্তব্ধ চোখে পাভেলের দিকে তাকিয়ে থাকার পর দীর্ঘ শ্বাস ফেলে সবকিছু বলতে শুরু করে। একটা সময় উদ্বিগ্ন হয়ে এক নিঃশ্বাসের বলা শুরু করে। এদিকে ওর স্বপ্নের ঘটনা শুনে কেনিথ আর পাভেল দুজনেই স্তব্ধ। এসব শুনে হাসবে নাকি হাসতে হাসতে কাঁদবে বুঝতে পারছে না। কেনিথ ঠোঁট চেপে মুচকি মুচকি হাসতে থাকলেও পাভেল আর নিজেকে সামলাতে পারল না। কোনোমতে নিজেকে দমিয়ে জিজ্ঞেস করল, বাহ, কি স্বপ্ন, কিন্তু কথা হলো আপনি ওখানে একা একা কি করতে গিয়েছিলেন? পাভেল হাসির ছলে কথাটা বললেও আনা পুরো সিরিয়াস ভঙ্গিতে বলতে শুরু করে,
বললামই তো উনিও ছিল। আমি যখন জিজ্ঞেস করলমা তখন উনি বলল আমাদের বাস। আনা বলতে বলতেই আকস্মিক থেমে যায়। ওদিকে পাভেল বিষয়টা ঠিকই বুঝতে পেরে হেসে ওঠে। কোনোমতে নিজেকে দমিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে শেষবারের মতো কেনিথের উদ্দেশ্যে বলে, চালিয়ে যাও ব্রো। পাভেল চলে যেতেই আনা স্তব্ধ হয়ে বসে রইল। ওদিকে কেনিথ খানিকটা কেশে মুচকি হেসে বলল, তুই যে আজকাল এসব স্বপ্ন দেখা শুরু করেছিস, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আনা খানিকটা ছোট ছোট করে জবাব দেয়, স্বপ্ন কি আমি ইচ্ছে করে দেখি? বিষয়টা তা নয়, তবে কেউ যদি সবসময় এসব চিন্তাভাবনা করে তবে স্বপ্নে ঠিক ওসবই দেখবে। ওসব বলতে কি বোঝাচ্ছেন আপনি? ওসব বলতে ওসবই যেসব আপনি আমাকে ছাড়াই দেখেন। উল্টো পাল্টা কথা বলে মেজাজ খারাপ করবেন না আমার। আরে হো বাহ, আপনি উল্টো পাল্টা স্বপ্ন দেখতে পারবেন আর আমি সত্যি বললেই দোষ? কই, আমি তো কখনো ওসব স্বপ্ন দেখি না। নয়তো আমিও একটু আধটু ফিল নিতে পারতাম। কেনিথ আলাভোলা চেহারা বানিয়ে কথাটা বলতেই আনা ওর টি শার্ট খিঁচে নেয়। চোখ রাঙিয়ে শাসিয়ে বলে ওঠে, বেশি কিছু করলে কিন্তু আমি যাব না মালদ্বীপ। আরে হো না না, তা বললে হয় নাকি? অনেক হয়েছে, সারারাত ঘুমিয়েছিস, মহাকাশে গিয়েও অকাজ করে এসেছিস। আপাতত ফ্লাইটের জন্য দৌড়াতে হবে। চল চল চল, তাড়াতাড়ি যেতে হবে। রাত তখন গভীর। চারপাশে নিস্তব্ধতা, কেবল সাগরের নিচের মৃদু শব্দ আর হালকা ঢেউয়ের দোলা। আনা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে দ্য মুরাকা র নিচতলার করিডোর দিয়ে। এটা অনেকটা কাছে ঘেরা সুড়ঙ্গের ন্যায়। চারপাশটা পানি আর তার মাঝ দিয়ে তৈরি একমাত্র রাস্তাটা নরম আলোয় ঝলমল করছে। পরনে তার পাতলা সাদা গাউন, চুলগুলো খোলা, চোখে কিছুটা ভয় আর কৌতূহল। সে টতে হাঁটতে নিচতলার মাস্টার বেডরুমের দরজার সামনে এসে থেমে যায়। মালদ্বীপের এক নির্জন প্রান্তে চারদিকে বিস্তৃত নীল জলরাশি আর সাদা বালুর দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড। আর এই দ্বীপেই গড়ে উঠেছে বিশ্বের প্রথম এবং একমাত্র দুইতলা পানির নিচের আন্ডার ওয়াটার রেসিডেন্স, দ্য মুরাকা। দ্য মুরাকার এই মাস্টার বেডরুমটি সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 16 ফুট নিচে। পুরো ঘরটাই বিশাল কাচ দিয়ে ঘেরা। চারপাশে শুধু পানি আর পানি, নীরব, গভীর অথচ জীবন্ত। এছাড়া বিভিন্ন মাছ রঙিন রিফ, মাঝে মাঝে ছোট হাঙরের ছায়া সরে যাচ্ছে কাছের ওপারে। আনা ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। তার পা পড়তেই নরম আলোয় আলোকিত ফ্লোরে কিছু যেন চকচক করে ওঠে। সে থেমে যায়, চোখ পড়ে বিস্তৃত ফ্লোরের দিকে। গোলাপের পাপড়ি আর বেলি ফুল দিয়ে লেখা, হ্যাপি বার্থডে আনায়া। মন ছুঁয়ে যাওয়া মতো তাক লাগানো সুন্দর। এই মুহূর্তে এক টুকরো ফুল যেন পানির নিচেও সুবাস ছড়িয়ে দিচ্ছে। আনা বিস্ময় ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। আজ কি তার জন্মদিন? সে তো ভুলেই গিয়েছিল আজ তার জন্মদিন। আনা ফ্লোর থেকে নজর সরিয়ে চারপাশটা দেখতে থাকে। নিমিষেই তার নজর পড়ে রাউন্ড বেডের উপর রাখা কিছু জিনিসের দিকে। একটি শাড়ি ভাঁজ করে রাখা, সাদা আর লাল বর্ডারযুক্ত, পাতলা ফিনফনে, এবং সাথে একটা সাদা ব্লাউজ। পাশে রাখা একটা ছোট চিরকুট। আনা চিরকুটটা হাতে তুলে নেয়। সাদা পাতায় কেনিথের হাতে স্পষ্ট লেখাটুকু মনে মনে আওড়ায়, এই রাতটা শুধু তোর। আমি চাই তুমি এই শাড়িটা পর, বাকিটা তোর ইচ্ছে। কেনিথ, তার গাল গরম হয়ে ওঠে। ভাবতে থাকে কি করবে। আনা শাড়িটা হাতে নিয়ে ঢোক গেলে। এত ফিনফিনে শাড়ি, কিছুটা কপালও কুঁচকে ফেলে। একই সাথে মনে মনে আওড়ায়, কোন আক্কেলে এমন শাড়ি পরতে বলছে? এই লোক কি আদৌ হুঁশে আছে? আনা অভিব্যক্তি কখনো গম্ভীর, কখনো নির্লিপ্ততা। অথচ গ্লাসের ওপাশে তখনও মাছেরা ধীরে ধীরে ভেসে চলেছে। কখনো গ্লাসে এসে ঠোকা দিচ্ছে তো কখনো ছায়ায় মিলিয়ে যাচ্ছে। আনা চুপচাপ গুটিসুটি হয়ে বিছানায় বসে রয়েছে। পরনে সেই সাদা ফিনফিনে শাড়ি। অত্যন্ত গুছিয়েই পরার চেষ্টা করেছে সে। তবে শাড়ি পরার পর হতেই শুরু হয়েছে যত সব অস্বস্তি। আনায়ার প্রচণ্ড বিব্রত বোধ হচ্ছে। যদিও আগেও সে নানান রকমের ওয়েস্টার্ন ড্রেস পরেছে। এমনকি সেদিন পার্টির রাতেও তো স্লিট ড্রেস পরে গিয়েছিল। কিন্তু তখন ততটা অস্বস্তি হয়নি যতটা আজ হচ্ছে। অজান্তেই অচেনা সকল শিহরণ তাকে কাঁপিয়ে তুলছে। আনা চুলগুলো খোলাই রেখেছে, বড় বড় চুলগুলো দিয়ে পিঠটা ঢেকে রাখার প্রচেষ্টায়। একই সাথে আনা কিছুটা বিরক্তও বটে। কেনিথ হঠাৎ বেছে বেছে এমন শাড়ি আর ব্লাউজই কেন এনেছে তা তার মাথায় ঢুকছে না। আনায়ার এতক্ষণ দুহাত মুঠো করে বসে রইলেও এখন আর চুপচাপ থাকতে পারল না। শাড়িটা চাদরের মতো গা ঢেকে পেঁচাতে চাইলেও তা বারবার পড়ে যেতে লাগলো। আনা আরও বেশি বিরক্ত হল। কোনোমতে নিজেকে সামলে নিয়ে রুমের মাঝে পায়চারি করতে লাগলো। তার চোখজোড়া একবার ফ্লোরে সাজানো ফুলগুলোর দিকে যাচ্ছে তো একবার গ্লাসের ওপাশে ঘুরে বেড়ানো মাছের দিকে। আনা মাছ আর ফুলগুলো দিয়ে লেখা তার নামের দিকে তাকিয়ে থাকতে থাকতেই দীর্ঘ শ্বাস ফেলে। মনে মনে বিড়বিড় করে আওড়ায়, জায়গাটা সুন্দর, মাছগুলোও সুন্দর, ফুলগুলোও। কিন্তু তাই বলে নিজেকেই কেমন যেন বন্দি বন্দি লাগছে না?
মনে হচ্ছে কোনো অ্যাকুরিয়ামে মাছ নয়, যেন আমাকে বন্দি করে রেখেছে। আনা এসব বিড়বিড় করতে করতেই আচমকা রুমের ভেতর জ্বলতে থাকা লাইটগুলো বন্ধ হয়ে যায়। আকস্মাৎ এমন কিছুর সম্মুখীনে আনা কিছুটা ভীত। সে পাশে ফিরে ঘুরে দাঁড়াতেই দেখে একটা ছোট্ট মোমবাতিতে জ্বলতে থাকা আগুনের আলো স্বরূপ তার দিকে এগিয়ে আসছে। আনা শুরুতে কিছুটা ঘাবড়ে গেলেও পরবর্তীতে মোমবাতির আলোয় কেনিথের মুখটা দৃশ্যমান হতে শুরু করে। আনা চুপচাপ কেনিথের দিকে তাকিয়ে থাকে। কেনিথের ঠোঁটের কোণে মুচকি হাসি। আর সেই মোমবাতিটা মূলত ছোট্ট একটা কেকের উপর গেঁথে রাখা। মাঝারি আকারের কেকটা কেনিথের এক হাতে, অন্য হাত তার প্যান্টের কাছে। কেনিথ আনায়ার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, হ্যাপি বার্থডে ব্লাড। কেনিথের এই অদ্ভুত কণ্ঠস্বরে আনা অজান্তেই কিছুটা কেঁপে উঠল। কেনিথ কিছুটা মুচকি হেসে ইশারায় মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিতে বলে। আনা কিছুটা দ্বিধা নিয়েই হালকা ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দেয়। নিমিষেই চারপাশটা অন্ধকার হয়ে যায়। আবার তৎক্ষণাৎ রুমের লাইটগুলো জ্বলে উঠলে আনা কিছুটা স্বস্তিতে শ্বাস ফেলে। কিন্তু একই সময় কেনিথের দিকে নজর পড়তেই সে কিছুটা থমকে দাঁড়ায়। আজ প্রথম সে কেনিথকে ভিন্ন সাজে দেখছে। সাদা প্যান্টের সাথে সাদা সিল্কের শার্ট, হাতাটা কুনুই পর্যন্ত গুটিয়ে রাখা, বুকের কাছের দুটো বাটন খোলা, চুলগুলোর অর্ধেকটা পেছনে মেসিবান করে রাখা আর বাকিগুলো ছেড়ে রাখা। একই সাথে সব মিলিয়ে যথেষ্ট পরিপাটি দেখতে লাগছে তাকে। আনায়াকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কেনিথ কিছুটা কপাল কুঁচকে বলল, অদ্ভুত লাগছে তাই না? আনা কেনিথের কথায় কিছুটা চমকায়। কিছুক্ষণ স্তব্ধ চোখে ওর দিকে তাকিয়ে থাকার পর শীতল কণ্ঠে বলে, না, চমৎকার লাগছে। সত্যি? কেনিথের সন্দিহান জিজ্ঞাসায় আনা আলতোভাবে মাথা দুলিয়ে বলে, হুম। কেনিথ বিস্তৃত মুচকি হাসে। তার অন্য হাতে থাকা একটা ছোট ছুরি আনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, নেই, নিজের জন্মদিনে না হয় এটাকেই কুপিয়েই নতুন জীবনের সূচনা কর। নয়তো আমাকে কুপিয়ে মারা রসাধ্য তো আর তোর হলো না। এমন এক আবহে হঠাৎ কেনিথের এমন কথা নিতান্তই আনায়ার কাছে বেমানান লাগল। কিছুটা চোখ কুঁচকে কেনিথের দিকে তাকাতেই কেনিথ বিস্তৃত হাসল। ওদিকে আনা পুনরায় স্বাভাবিক হয়ে ছুরিটা হাতে নেয়। এতক্ষণ পর এসে সে কেকের দিকে তাকায়। হার্ট শেপের একটা সাদা কেকের উপর লাল রঙে লেখা, হ্যাপি বার্থডে ব্লু ওডি। আনা কেকের দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, এটা কি ব্লাড কেক? কেনিথ মুচকি হেসে বলে, বাহ, এত দ্রুত বুঝে গিয়েছিস। আনাও কেনিথের কথায় কিছুটা মুচকি হেসে ছুরিটা কেকের মাঝ বরাবর আঘাত করতেই তের ন্যায় সদৃশ অনেকটা লাল তরলে কেকটা পরিপূর্ণ হয়ে যায়। আনা কিছুটা কেকের অংশ কেটে নিয়ে কেনিথের মুখের সামনে ধরতেই কেনিথ তা কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে মুখে তুলে নেয়। আনা শুধু ওর অভিব্যক্তিতে খানিকটা কপাল কুঁচকে মুচকি হাসে। এদিকে কেনিথ নিজে কেক খেলেও আনায়াকে মোটেও খাওয়ায় না, বরং কেকটা পাশেই একটা টেবিলের উপর রেখে দেয়। আনা কিছুটা কপাল কুঁচকে ওর কার্যক্রম দেখে। কেনিথ ঘুরে ফিরে আনায়ার দিকে তাকাতেই সে নিজেও কপাল কুঁচকে বলে, কি হলো? আনা নির্লিপ্ততা স্বরে বলে, বার্থডেটা কার? কেন তোর? কেনিথের এমন আলাভোলা কথা শুনে আনা চোখ ছোট ছোট করে বলে, তা কেকটা কি নিজের খাওয়ার জন্য নিয়ে এসেছিলেন? আনায়ার কথা শুনে কেনিথ কিছুটা অবুঝের মতো করে বলে, ও সরি, মনে ছিল না। এই বলেই সে কেকের ছোট্ট একটা অংশ আঙ্গুলে তুলে নিয়ে আনায়ার কাছে এসে দাঁড়ায়। তবে ক্যাকাটা সরাসরি আনায়াকে খাইয়ে না দিয়ে আনায়ার কোমর পেঁচিয়ে নিজের কাছে টানে। আচমকা কেনিথের এহেন কাণ্ডে আনা নিজের ভারসাম্য হারিয়ে কেনিথের বুকের উপর পড়ে। নিজেকে কোনোমতে সামলে নিয়ে কেনিথের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই কেনিথ মুচকি হেসে ওর মুখে কেকটা তুলে দেয়। তবে আনা কেক খাওয়ার পূর্বেই কেনিথ আরও এক কাজ করে বসে। আকস্মাৎ আনায়ার ঠোঁটের আগায় কেক থাকা সত্ত্বেও সে তার ঠোঁট আঁকড়ে ধরে। এরপর যা হবার তাই হয়। আনা কেনিথের হুটহাট কাণ্ডে অপ্রস্তুত হলেও কেনিথের কাছে পুরো ব্যাপারটা উপভোগ্য। তবে আনা এদিকে ব্যথায় কুঁকড়ে গিয়েছে। কেনিথ আনায়াকে ওষ্ঠ ছেড়ে দিয়েই বিস্তৃত হেসে বলে, হ্যাপি বার্থডে তারা মাই ব্লাড। আনা কেনিথের দিকে অসহনীয় চোখে তাকিয়ে থাকতে থাকতেই নিজের ঠোঁট আঙ্গুল ছোঁয়াল। নিমিষেই কিছুটা রত তার আঙ্গুলের ডগায় লেগে যায়। আনা তা দেখে কেনিথের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই কেনিথ নির্বিকারে বাচ্চাদের মতো করে হেসে বলল, সরি, কিন্তু এমনি উইশ করে প্রপার ফিলটা ঠিক পাচ্ছিলাম না। এবার ঠিক আছে। কেনিথের কথা শুনে আনা চোখমুখ কুঁচকে ফেলল। অমনি কেনিথ আবারও বলল, কেকের টেস্টও কিন্তু ভালো ছিল। আনা কিছু না, শুধু চোখ রাঙিয়ে কেনিথের দিকে তাকিয়ে রইল। ওদিকে কেনিথের নজর সরে গিয়েছে। সে এখন আনায়াকে দেখতে ব্যস্ত। যা আনা বোঝামাত্রই কিঞ্চিত ঢোক গিলে বলল, কি কি দেখছেন? তোকে আমার পছন্দ অবশ্য খারাপ না। ভালোই আছে। কে বলেছে আপনার পছন্দ খারাপ না? এটা এটা কোনো শাড়ি হলো? কবে দেখেছেন আমি এমন শাড়ি পরেছি? দেখেনি বলেই তো দেখতে চেয়েছি। অবশ্য আমি কিন্তু লিখেছিলাম বাকিটা তোর ইচ্ছে। এরপরও যদি তুই এ শাড়ি পরে এখন আবার আমায় কথা শোনাচ্ছিস।
এটা কি ঠিক হচ্ছে? আনা কিঞ্চিত ঢোক গিলে বলে। তো কি করব, আপনি লিখেছেন ওভাবে। কিভাবে? ও তো কিছু জানি না, আপনার পছন্দ খুব বাজে। ওহ, তবে তো তুইও বাজে। মানে? আনা চোখ কুঁচকে জিজ্ঞেস করতেই কেনিথ আলতোভাবে মুচকি হেসে জবাব দেয়। তুই যদি আমার পছন্দের নাই হতি তবে নিশ্চয় আজ আমি তোর সামনে দাঁড়িয়ে থাকতাম না। এখানে অন্য কেউ থাকতো। তুই যাকে চাইতিস হয়তো বাসে। আনা কেনিথ দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতেই দুবার চোখের পলক ফেলে। অমনি কেনিথ মুচকি হেসে বলে, বেশি পাত্তা দেই বলেই তো দাম দিস না। যখন সুদূরে হারিয়ে যাব তখন আর কেঁদেও খুঁজে পাবি বা। আকস্মাৎ কেনিথের এমন অভিব্যক্তিতে আনা কিঞ্চিত কেঁপে উঠল। কেনিথ গভীর চোখজোড়ার দিকে অপলক চেয়ে থেকে নিজেকে খানিকটা স্বাভাবিক করে বলল, চিন্তা করবেন না, জমের ঘর বেঁধে এসেছেন আপনি। মনে তো হয় না এত সহজে আপনি আমার পিছু ছাড়বেন। আনায়ার কথায় কেনিথ আবারও আলতো হাসল। বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কাছে দুবার আলতোভাবে ঘরে বলল, সব গল্পই একদিন থেমে যায়। যা শুরু হয় তা একদিন শেষও হয়। আমি তো কেবল সেই নিয়মেরই এক ক্ষুদ্র উদাহরণ। আনা কিছু বলে না, শুধু অপলক কেনিথের দিকে তাকিয়ে থাকে। নিমিষেই চারপাশের আবহ নিস্তব্ধতায় ছেয়ে যায়। কেনিথ আনায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই খানিকটা মুচকি হাসে। চিন্তা করিস না, এবার যখন স্বেচ্ছায় আমার হয়েছিস, তবে আমি না মরা অবধি তুই আমার বক্ষপিঞ্জরেই বন্দি থাকবি। এরপর না হয় আমার পিঞ্জর ভেঙে তুই মুক্ত হয়ে যাস। আনা নিমিষেই নিজের হাত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে। অজান্তেই চোখের কোণে জল জমে ওঠায় সে কিছুটা বিরক্ত হল। নিজেকে স্বাভাবিক করে বলল, আপনার এত ভালোমানুষি কথাবার্তা আমার ঠিক পছন্দ হচ্ছে না। যা আছেন তাই থাকুন না, এত কেন? কেনিথ আলতোভাবে মুচকি হাসে। আবহটাকে স্বাভাবিক করতে বলে ওঠে, ঠিক আছে, তো বল এই জায়গাটা পছন্দ হয়েছে কিনা? যদিও এসব আমার প্ল্যান নয়, সবটাই পাভেলের। আমি আর এসব কি ঠিক বুঝিও না কারিও না। কেনিথ মাথার পেছনে হাত দিয়ে চুল এলোমেলো করে কথা বলেই আনায়ার দিকে তাকায়। এদিকে আনা বিড়বিড়িয়ে আওড়ায়, তা পারবেন কেন? পারবেন শুধু কখন সুযোগ বুঝে অকাজ করতে হয়। তুই কি কিছু বললি? না, কিচ্ছু বলিনি। মুখে এ কথা বললেও আনা মনে মনে আওড়ায়। আসল কথাই আর শুনবে না বয়রা একটা। এদিকে কেনিথ কিছুটা আশেপাশে তাকিয়ে গম্ভীর্যের সাথে বলে, আমি এতটাও বয়রা না। একটু সাবধানে। কি সাবধানে? ঢং করতে কে বলেছে আপনাকে? ওই তোর কি আমার সাথে শুধু ঝগড়াই করতে ইচ্ছে হয়? দুটো ভালো কথা বলতে নিলেও দেখি সেধে ঝগড়া করতে চলে আসিস। ঝগড়াটে মহিলা। তবে আপনি কি ঝগড়াইটটা বেটা চইল? শুরুতে আনা ভাষা বুঝতে কেনিথের কিছুটা অসুবিধা হলেও পরবর্তীতে ঠিকই আন্দাজ করে বুঝে নেয়। কোনো মতে নিজের বিরক্তিকে সামলিয়ে বলে, যা, আজকের মতো ছাড় দিলাম। আর দয়া করে মাথা গরম করিস না। আনা রেগে কিছু বলতে নিয়েও আর বলল না। উল্টো কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কি করব? কেনিথ কিঞ্চিত কপাল কুঁচকে বলে, কি করবি মানে? তোর কি আমার সাথে মা রামা রি করতে ইচ্ছে হচ্ছে? বিশ্বাস কর, তারা তোর যে কঙ্কালসারের মতো চেহারা হয়েছে না, আমি একটা টোকা দিলেই তো হাড্ডি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। হাসছে, এই জন্যই তো বলি জলহস। আনা তোকে কিন্তু নিষেধ করেছি আমাকে এই নামে। তো আপনিও ভালো হয়ে যান, আমিও ভালো হয়ে যাব। আমি তো ভালোই। আপনার কথা শুনবো আর কি। কেনিথ চোখ পিটপিট আনায়ার দিকে তাকায়। এরই মাঝে আচমকা গ্লাসের দরজার ওপার হতে কাউকে আসতে দেখে আনা তড়িৎ কেনিথের পিছনে লুকিয়ে যায়। হঠাৎ আনা এমন কেন করলো তা বুঝতে না পেরে কেনিথ সমানে তাকিয়ে দেখে পাভেল তাদের দিকে দৌড়ে আসছে। দরজার কাছে এসেই সে ডাক দিয়ে বলল, ব্রো। কেনিথ কিছুটা কপাল কুঁচকে দরজার দিকে এগিয়ে যায়। ওদিকে তার পেছনে পেছনে নিজেকে আড়াল করে আনাও এগিয়ে যায়। কেনিথ আনায়ার বিষয়টা খেয়াল না করে পাভেলের উদ্দেশ্যে বলে, কাহিনী কি? তুই হঠাৎ এখানে কেন? পাভেল হাঁপাচ্ছে। আজ অবশ্য কেনিথের কথায় কিছুটা বিরক্ত হলো। আমি না চাইলেও তোমার সব কিছুতেই আমায় ঢুকে পড়তে হয়। কবে যে তুমি, যাই হোক, তোমার এই জিনিসগুলো, এগুলো না নিয়েই চলে এসেছ। পাভেল কেনিথ দিকে একটি বেলি ফুলের গাজরা আর একটি গোলাপ ফুলের তোড়া হাতে ধরিয়ে দিয়েই কোনো মতে ছুটে দৌড়ে পালায়। কেননা আনায়ার বিষয়টা সে কিছুটা হলেও আন্দাজ করেছে। এদিকে কেনিথ ফুলগুলোর দিকে তাকিয়ে একবার দেখে নেয়। কয়েকটা লাল গোলাপের মাঝে 3টে কালো গোলাপ। সব মিলিয়ে হয়তো 11টা গোলাপ রয়েছে। কেনিথ পাশে ফিরে দেখে আনা উঁকি দিয়ে তার হাতের ফুলগুলো দেখছে। আবার কখনো তাকিয়ে রয়েছে দরজার দিকে। কেনিথ একদম পেছনে ফিরে তার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলে, এভাবে লুকালি কেন? আনা কেনিথের কথা শুনে নিজেকে স্বাভাবিক করে। তো কি করব? হুট করে যে উনি আসবে। আনায়ার কথা অসম্পূর্ণ রইলে কেনিথ বলে, তোর কাহিনী কি আমি ঠিক বুঝি না। কখনো দেখি ঠ্যাং বের করে ভরা পার্টিতে ড্যাংড্যাঙিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছিস। আবার কখনো দেখব সাধু সেজে এমন গিরগিটির মতো চেঞ্জ হলে।
না জানি আমার বাচ্চা কাচ্চাগুলো কেমন হবে। কেনিথের কথা শুনে আনা শুরুতে ওর বাহুতে কিছুটা ঘাত করলেও পরবর্তীতে আমতা আমতা করে বলল, ওই রাতে পার্টিতে তো তোমার জন্যই ওভাবে সেজে গিয়েছিলাম, কিন্তু তুমিই তো আমার দিকে ফিরেও তাকাওনি। কেনিথ আনায়ার দিকে চোখ ছোট ছোট করে গম্ভীর স্বরে বলল, বাহানা দেওয়ার জায়গা পাচ্ছিস না? বাই দা ওয়ে, আমার অমন বেহায়াপনা করা মেয়েদের প্রতি কোনো কালেই কোনো ইন্টারেস্ট নেই। ওই দিনও তোকে ঠিক রুচিতে আসেনি, তাই ফিরে তাকানোরও প্রয়োজন মনে করিনি। আর আমি যদি একটুও বুঝতাম যে ওটা তুই ছিলি, বিশ্বাস কর ওখানেই তোর ঠ্যাং ভেঙে গু উড়িয়ে দিতাম। তোর কোনো ধারণা রয়েছে সবাই কিভাবে তোকে চোখ দিয়েই গিলে খাচ্ছিল? ইচ্ছে তো করছে এখনই গিয়ে ওদের গিলে খেয়ে আসি। আনা শেষমেশ কিছুটা হেসে ফেলল। তা দেখে কেনিথ কপাল কুঁচকে বলল, আমার কথায় তোর হাসি পাচ্ছে? আনা ভ্রু উঁচিয়ে বলে, আপনি জেলাস? মোটেও না। তুমি বেহায়াপনা করবা আর আমি কিছুই করব না তা তো হয় না। আমি আমার মা কিংবা তোর মা কখনোই কাউকে। এসব তো বহু দূরের কথা। তারা যথেষ্ট শালীনতার সাথে নিজের জীবন পার করেছে। আর তুইও কখনো তাদের মেয়ে বৌমা হয়ে এসব উল্টোপাল্টা কাজকর্ম করবি না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে। কেনিথ শুরুতে প্রচণ্ড গম্ভীর্যের সাথে নিজের কথাগুলো শেষ করল, তবে পরক্ষণেই আবার মুচকি হেসে বলল, তবে যদি চাস শুধু আমার সামনে ওসব যখন পড়তে পারিস, আমি কিছু মনে করব না। কেনিথের কথার উদ্দেশ্য বোঝামাত্রই আনা চোখ ছোট ছোট করে আওড়ায়, যাতে মাতাল তালে ঠিক না হয়েই বা আর কি করব বলো? আমার বউ যেন আনো রোমান্টিক। আসছে আমার রোমিও। তুমি আমার জুলিয়েট হয়ে যাও প্রিয়, আমি তোমায় আরো কিছু হয়ে দেখাবো। প্রয়োজন নেই, যা আছেন তাই থাকুক। যাই হোক, ফুলগুলো কি আমার জন্য এনেছেন নাকি ওগুলোও কেকের মতো নিজেই নিজেকে? আরেহ না, ভাবছি এগুলো ফ্রাই করে খাবো। আনা কেনিথের কথায় কপাল কুঁচকে ফেলল। ওদিকে কেনিথ আনায়ার কপালে ছোট করে টোকা দিয়ে বলল, বুদ্ধু। কেনিথের এহেন কাণ্ডে আনা কিছুটা চমকে ওঠে। হঠাৎ কেন যেন মনে হলো এমনটা কেনিথ আগেও করেছে। সে আচমকা কেনিথের দিকে তাকাতেই কেনিথ বলল, কি? এটা কি আপনি আগেও করেছেন? কেনিথ কপাল কুঁচকে আচমকাই এবার আনায়ার মাথার পেছনে আলতোভাবে বাড়ি দিয়ে বলে, কোনটা? এটা? আনা ভারসাম্য হারিয়ে মাথাটা খানিক সামনে ঝুঁকিয়ে নেয়। আবার ততক্ষণেই স্বাভাবিক হয়ে কেনিথের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই কেনিথ কি যেন ভেবে বলে উঠল, এই তোর তো এসব মনে থাকার কথা না। তুই কি কোনোভাবে? জানি না, হুট করে এমনটাই মনে হলো। বাহ, ব্যাপারটা ভালো তো। সব ঠিক আছে, কিন্তু এভাবে মাথায় টোকা দেওয়া এটা কেমন স্বভাব আপনার? আপনি না বলেছিলেন আপনি প্রচণ্ড সাধু ছিলেন ছোটবেলায়? সিরিয়াসলি? আমার এই মাথা টোকায় দেওয়া নিয়ে তুই? শুন, তুই যতটা খচ্চর ছিলি তার সাথে এটা কিছুই নয়। আমি ভালো ছিলাম বিধায় তোকে সবসময় মাফ করে দিতাম, নয়তো। ওটাকে ভালো বলে না, তুমি বলদ ছিলে বিধায় আমায় ছেড়ে দিতে। আর শেষে ভা ভা করে কাঁদতে। তারা বেশি যেন হয় না, কম হয়ে গেল বুঝি? ইস, আমি আরেকটু বড় থাকলেই আজ হতো। তাহলে তোমার এসব চাপার ঢোল পেটানোর সবকিছু ফাঁস হয়ে যেত। আনা এসব বলতে বলতেই হেসে উঠল। ওদিকে কেনিথ কিছুটা বিরক্তির সাথে চেয়ে থাকার পর খানিকটা দীর্ঘশ্বাস ফেলল। আনায়ার দিকে গোলাপ ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, এই নে। আনা ভ্রু উঁচিয়ে বলল, কি করব? কেনিথের নির্বিকারে বলে, আমি কি জানি। আনা চোখ মুখ কিছুটা কুঁচকে ফুলটা হাতে একই সাথে মনে মনে আওড়ায়, আবার আমাকে আনো রোমান্টিক নিরামিষ একটা। আনা ফুলটা নিয়ে সরে যেতে নিলে কেনিথ পেছনে থেকে বলে উঠল, ওই শুন। আনা পেছনে ফিরে তাকাতেই কেনিথ ওর কাছে এগিয়ে এলো। আনায়ার দুবাহু ধরে ওকে উল্টো ঘুরিয়ে দাঁড় করিয়ে দেয়। অতঃপর হাতে থাকা বেলি ফুলের গাজরাটা আনায়ার খোলা চুলে লাগিয়ে দেওয়ার পুরো চেষ্টা করতে লাগে। অদক্ষ হাতে কাজটা করতে কেনিথকে কিছুটা বেগ পেতে হলেও শেষমেশ তার কাজ সম্পন্ন হয়। চুলে আলগাভাবে বেলি ফুলের গাজরা লাগানো হলে কেনিথ নিজের প্যান্টের পকেটে দুহাত গুজে শটানভাবে দাঁড়ায়। অতঃপর প্রচণ্ড তীক্ষ্ণতার সহিতে সে আনায়ার চুলের দিকে তাকিয়ে থাকে। এদিকে আনা পেছনে ফিরে ঘুরে তাকাতেই কেনিথ বলে, কি এবার খুশি তো? তুই যতটা ভাবিস ততটাও নিরামিষ নই আমি। হঠাৎ কেনিথ কিভাবে তার মনের কথা বুঝে গেল তা আনায়ার বোধগম্য হল না। সে শুরুতে কিছুটা কপাল কুঁচকে ফেললেও পরবর্তীতে বিস্তৃত হেসে বলল, খুব খুশি। কেনিথও খানিকটা মুচকি হাসে। অতঃপর দুজনের মাঝে পুনরায় পিনপতন নীরবতা। আনা চুপচাপ থাকার মাঝেও কেনিথ কিছুটা অস্বস্তির আবহ টের পেল। সে চারপাশটা একবার দেখে নিয়ে বলল, জায়গাটা একটু দমবন্ধকর লাগছে তাই না? না, ঠিক আছে, তবে কেমন যেন বন্দি বন্দি লাগছে। মনে হচ্ছে মাছগুলো নয় বরং আমাদেরই কেউ বন্দি বানিয়ে আটকে রেখেছে। নয়তো দেখুন ওরা কত সুন্দর ছুটে বেড়াচ্ছে। তবে চল, আমারও যাই। মানে? আপনি এখন এত রাতে মাছদের মতো পানির নিচে ঘুরে বেড়াচ্ছেন? আরেহ না গাধি।
সবং সময় এত বেশি বুঝিস কেন? এই বলেই কেনিত ফোন বের করে পাভেলকে ফোন দেয়। এরপর কি যেন সব একের পর এক বলতে থাকে। আর আনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ কেনিথের কাজকর্ম দেখে। মাঝে মাঝে ফুলের মাঝে নাক ছুঁয়ে দীর্ঘ টানে ঘ্রাণ শুখে নেয়। আবার নিমিষেই মিটমিট করে মুচকি হাসতে থাকে। কেনিথের কথা বলা শেষ হলে সে আনা উদ্দেশ্যে বলে, চল। কোথায়? বাহিরে হাঁটতে যাব। যাবি তো? নাকি ঘুম পেয়েছে? হঠাৎ এত রাতে বাহিরে? আনা শুরুতে কিছুটা চমকায়। পরবর্তীতে সম্মতি দিতে গিয়েও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তবে কেনিথ যেন ব্যাপারটা বুঝতে পারে। তাই সে নির্লিপ্ততা স্বরে বলে, চিন্তা নেই, পাভেলকে বলে দিয়েছি। আশেপাশে কেউ থাকবে না, শুধুমাত্র আমরা ব্যতীত। আনা এবার কিছুটা মুচকি হাসে। অতঃপর দুজন মিলে রুম থেকে বেরিয়ে উপর তলায় যেতে লাগে। আনায়ার হাতে অবশ্য তখনও ফুলের তোড়াটা। সে আর এটি রুমে ফেলে রেখে আসেনি। যেহেতু এই রিসোর্টটা দুটো দ্বীপের সংযোগে তৈরি, একটি প্রাপ্তবয়স্কদের জন্য, অন্যদিকে পরিবারের সদস্যদের জন্য। কেনিথরা এই রিসোর্টে থাকলেও ইনা আর পাভেল মূলত অন্যটায় গিয়ে থাকছে। এবং এখানে আসার দুটো পথ, হয়তো বোটে আসতে হয়, নয়তো হেঁটে হেঁটে দীর্ঘ ওয়াকওয়ে পেরিয়ে আসতে হয়। কেনিথরা শুরুতে বোটেই এসেছে, কিন্তু এত রাতে আর আলাদা করে তাদের বোট কিংবা অন্য কিছুতে যাওয়ার ইচ্ছে নেই। তাই সে আনায়াকে বলল, শুন, আইল্যান্ডে যেতে হলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। পারবি তো? কেনিথ আনায়ার কথায় নির্বিকারে সম্মতি জানায়। এরপর দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে। চারপাশে সমুদ্রের জল, মাঝে বিস্তৃত বিস্তৃত সরু রাস্তা। আকাশে বিস্তৃত পূর্ণিমার আলোয় চারপাশটা আলোকিত। সেই আলো সাগরের জলধারায় প্রতিফলিত হয়ে চকচক করছে। চারপাশ হতে এক অদ্ভুত স্নিগ্ধ শীতল হাওয়ায় আনা অজান্তেই কিঞ্চিত কেঁপে উঠছে। তার পরনের পাতলা ফিনফিনে শাড়ি বাতাসের দোলায় উড়ে বেড়াচ্ছে। পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলোও দুলছে সমান তালে। সমুদ্রের পানি ঝাপটে এসে তার পা ভিজিয়ে দিচ্ছে। খানিকটা পানির ছিটে গায়ে এসেও লাগছে। কেনিথের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম নয়। তবুও তারা দুজন এগিয়ে চলেছে নিজেদের গন্তব্যে। এদিকে হাঁটার মাঝেই আনা একবার হাতে থাকা ফুলগুলোর দিকে তাকায়, আবার কখনো চাঁদের দিকে। পরক্ষণেই তাকায় আর চোখে কেনিথের দিকে। যদিও বা কেনিথের নজর একদম সম্মুখে। একই সময় হঠাৎ আনা এক কাজ করে বসে। আকস্মাৎ কি যেন ভেবে কেনিথের একপাশের বাহুতে নিজে হাত পেঁচিয়ে নেয়। কেনিথ কিছুটা চমকে পাশে ফিরে তাকালে আনা নির্বিকারে কেনিথের সাথে এক প্রকার ঘেঁষে এগিয়ে যেতে থাকে। কেনিথ খানিকটা চোখ পিটপিট করে পুনরায় সামনের দিকে ফিরে তাকায়। কি যেন ভেবে নিমিষেই বিস্তৃত মুচকি হাসে। এদিকে আনাও না চাইতেও মুচকি মুচকি হাসতে থাকে। তবে হঠাৎ করেই ফুলের কথা মনে পড়তেই সে বলে, ধন্যবাদ। কেনিথ কপাল কুঁচকে ওর দিকে ফিরে তাকায়। কিসের জন্য? সব কিছুর জন্যই। তবে বিশেষ করে বেলি ফুলগুলো। এটা একটু বেশিই সুন্দর। কেনিথ মৃদু হেসে সামনে ফিরে তাকায়। চাঁদের দিকে এক পলক চেয়ে গম্ভীর্যের সাথে বলে, আমার একমাত্র বউয়ের প্রিয় ফুল বলে কথা। তার জন্মদিনে এইটুকু দিতে না পারলে আমার জীবন তো অনর্থক। চলবে।